জুলাই গণঅভ্যুত্থানে আপনি যত ফুটেজ দেখবেন ততই আপনি বিস্মিত হবেন। এত মানুষ ইনভলভ ছিল, এত মানুষ, আনবিলিভেবল। মানে আমি যখন বিচিত্রায় চাকরি করতাম, মুক্তিযোদ্ধাদের মুখে গল্প শুনতাম যে ওইখানে একটা তারা অপারেশনে যাচ্ছেন, ওখানে মৃত্যুর আশঙ্কা আছে, তারপরও যাচ্ছেন। তো আমার কাছে খুব অবিশ্বাস্য লাগতো, একটা মানুষ মৃত্যুর আশঙ্কা আছে এটা জেনে কিভাবে যায় একটা জায়গায়। তারপর জুলাইয়ে যে ফুটেজ দেখলাম, আমি মানে আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে। নিশ্চিত জেনে সেখানে, নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে, আমাদের ইয়াং জেনারেশন চিঠি লিখে দিয়ে গেছে। আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে, নিশ্চিত মৃত্যু জেনে। এইভাবে কেন দাঁড়িয়েছে এত মানুষ? আপনারা যত ফুটেজ দেখবেন, যত দেখবেন কোথা থেকে আসলো এত মানুষ, সাধারণ লেভেলে মানুষ। এখন ধরেন অনেক রকম কনস্পিরেসি থিওরি থাকবে। এবার জুলাই গণঅভ্যুত্থানকালে প্রতিদিন রাস্তায় ছিলাম, অনেক রাত বাসায় কাটায় নেই, অনেক রকম আশঙ্কা ছিল। খোলা রোডে থাকি, খোলা রোডে দিয়ে ছেলেগুলো ফুটবল খেলে, কোনোদিন পলিটিক্সের ধারে কাছে নাই। তারা দেখতাম এজিটেটেড, আন্দোলনে অংশ নিচ্ছে। এক বাবা এসে আমাকে বলছে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, কোনোদিন তো দেখি নাই। বাসায় যে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করে, সে আমাকে বলছে যে বাবা আমি যেতে চাই। আমি যে পিএসসির চেয়ারম্যান সাহেব আছে ফায়েজ সাহেব, একদম রেফারেন্স দিয়ে বলি, সব আমারটা না বলে, উনার বাসায় গেছি। তো উনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে বলে আমি যেতে চাই, কি করবো, কবে যাবো বলেন তো। আমি যে কত মানুষকে এরকম দেখেছি যাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি নাই। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? তো বানানো মানুষটা, রিয়েল মানুষ, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো? এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি সবসময় কলাম লিখি, চিন্তা করে দিয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি। কেন রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত। যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে, আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তো অনেকে হয়তো ভাবতে পারে না আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি তো করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। যেমন যখন 1986-এ এরশাদ একটা ইলেকশন করলো, তখন যখন রাজপথে প্রতিবাদ আসলো, সংসদ ভেঙে দিল। 88-এ যখন আরো সাধারণ নির্বাচন করলো, তখন প্রতিবাদ আসলো, 90-তে ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াতে 9 বছরে আপনারা হিসাব করে দেখেন 40-50 জন মানুষ হত্যা করা হয়েছে। 9 বছরে 40-50 জন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে 40-50 জন, বাড়িয়েও বলতে পারি। আমার নিজের মনে পড়ে 20-25 জন। আচ্ছা, ফর দ্য সেক অফ মানে লিগ্যাল কারেক্টনেস ধরে না 40-50 জন মারা গেছে বললাম 9 বছরে। আর নির্বাচনে কারচুপি করে পরপরই ছেড়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে 1996-এ মাগুরা ইলেকশনের পর একটা ভুয়া ইলেকশন হয়েছিল, আপনারা জানেন। এরপরে আন্দোলন হওয়া মাত্র কয়েক মাসের মাথায় উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। 10-12 জন মারা যায়নি পুরো আন্দোলনে। অর্থাৎ ওনারা রাস্তার ভাষাটা পড়তে পারতেন, রেসপেক্ট ছিল মানুষের প্রতি। হয়তো ছোট অন্যায় করার চেষ্টা করেছেন, এরশাদ হোক, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, কিন্তু যেই মানুষের পালস দেখেছেন সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সাথে সাথে কেউ সময় লেগেছে 2 বছর, বেগম জিয়ার সময় লেগেছে 2 মাস। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগের ইলেকশন কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই 153টা আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। মানে ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্মড। ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্মড। সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভুতুড়ে নির্বাচন হয় নাই। আপনাদেরকে আমি কত জায়গায় যে রেফারেন্স খুঁজি, মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে। 153টা আসনে, মেজরিটি আসনে আনকনটেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় 100খানেক লোককে হত্যা করেছিলেন। 1 বছরে, পরের বছর আন্দোলনে 100খানেক লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পরে। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই।
দিনের বেলা করে মারধর করে, আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরামের ইলেকশন, আমি আর ডাবির ইলেকশন দেখেন, পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া 2-1টা কান্ট্রি পাবেন, এই উপমহাদেশে কারো আছে? কোনো সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম শেষের দিকে বলতে কি, মানুষকে নিয়ে ঠাট্টামশ করা করে। প্রত্যেকটা মানুষ জানে ইলেকশন হচ্ছে না, তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সব কিছুর মাত্রা থাকে, সব কিছুরই মাত্রা থাকে। আপনারা সরকারি চাকরি বিধিতে দেখবেন, ছোট অপরাধ হলে আপনারা ভৎসনা করেন, বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন, এমনকি মামলা করে জেলে দেন। সবকিছু মাত্রা থাকে না। ওনারটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3 বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, 15 বছর, এবং কোনো রকম অনুশোচনা নাই। এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, আমি ওনাকে দেখে, ওনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং ওই দিন একইভাবে মিথ্যা কথা বলত। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, আপনি তো বডিটা খুঁজে পেতেন, বডিটা খুঁজে পেতেন, 2-3টা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন। উনি এসে বডি শুদ্ধ গায়েব করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইত্যাদি করতে পারে। ইলিয়াসকে হত্যা করে পরিবারের তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত, একটা মানুষ কিভাবে এটা করতে পারে। এবং আপনারা যদি আয়না ঘরগুলা দেখেন, আই উইশ আপনাদের প্রত্যেকে যদি দেখাতে পারতাম। আমাদের, আমি যখন লন্ডনে থাকতাম তখন বাড়ি ভাড়া অনেক বেশি ছিল, আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়েতে থাকতাম, ইউজ করতাম সবাই। আমরা বলতাম যে কবরের মতো বাথরুম, মানে বেসিকটা চাইছিল এইটুকু, এত ছোট বাথরুম। আমার মনে হয় এটা কোনো বাথরুম হতে পারে? কিভাবে মানুষ বানায়? আয়না ঘরে যেই রুমে রাখতো দিনের পর দিন, সেটার পরিমাণ ওই বাথরুমের অর্ধেক। কোনো কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না, বসলে হাঁটু লেগে যেত। চিন্তা করতে পারেন? মানে আপনি যদি দেখেন না, মানে সহ্য করতে পারবেন না। লুটপাট। আমার তো বাইরের জিনিস দেখা দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না। আপনার সম্রাট আসছে, প্রোটোকল। আমি যদি গল্প শুনতাম, আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো। প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে, মানে এবং ধরেন জৌলভ হল থেকে যারা যেত, তারা জৌলভ হল নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জৌলভ থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখানে যেতে হয় টর্চার করে মেরে ফেলতো দিতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমাকে একটু গল্পগুলো শোনেন, এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল, কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে।
পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে ওরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর সে লয়ের ছেলে, আমি বললাম কি অবস্থা সম্বন্ধ, তাকে বলেছে খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে উনাকে নিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা কথা বলতো, আমার কি রাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এটা। আমার 16 কোটি বাংলাদেশের মানুষের খাওয়াও, রোহিঙ্গা কাউকে খাওয়াতে পারবে না, এই যে তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই বুঝতো না এই মহিলা। আর জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক, কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতো আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতজ্ঞতা। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছে, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের, মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটুখানি একটু মাইন্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করে আপনি কি বলেন, বিপদে পড়বেন। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার মাঝে সহ্য হতো না। আমার যে সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণতি হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাব, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানে বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিশিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করে কিভাবে মানুষ মানুষকে হত্যা করে। সেদিন পড়লাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি, কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নাই, কোডিফাইড নাই। আমেরিকার একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। হবে আমাদের যত ভালো আইনই বানাই না কেন,
আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সব কিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেখি। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল লগুলো দেখেন অসাধারণ এনভায়রনমেন্টাল ল, বাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পায়, টাইম করে দিলাম। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন, সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো, পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য কি এই পৃথিবীর মানুষ হয়েছে? মানুষ হয়েছে। আমরা এমনকি যারা মুসলমান, তারা কি আসলে মুসলমান হয়েছি? তা আমাদের তো কোরআন শরীফ আছে, কি হয়েছে? আমার তো ইন্টারনালাইজ করতে হবে, আমার তো এটা ইন্টারনালাইজ করতে হবে, বুঝতে হবে, আমার জীবন সংস্কৃতিতে জিনিসটা আনতে হবে। এটা হচ্ছে এক নম্বর জিনিস, যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাকে এই জিনিসগুলো ইন্টারনালাইজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে মানে আত্মসম্মান বোধ থাকতে হবে। আত্মসম্মান বোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না। কারণ আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই, আপনাদের তো এই সমস্যা হয় না, আপনারা ফরেন মিনিস্ট্রি, এত লজ্জা লাগে, এত রাগ লাগে, এত রাগ লাগে। আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে, কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে। একটা দেশে আপনার আমেরিকায় 6 বার গিয়েছি, 6 বার গিয়েছি। তারপরে বিভিন্ন মেয়াদে প্রায় 1.5-2 বছর থেকেছি। তারপরও আপনার ভিসা দেয় না, দিনের পর দিন ঘুরায় ভিসা দেয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমনভাবে তাকায়, মনে হয় মরে যায় আপনার। হংকংয়ে, আপনার দুবাইয়ে পাসপোর্টটা দেখছে, আমার পাসপোর্ট, মোরা পাসপোর্ট, সব আমাদের বাঙালিদের সবগুলো পাসপোর্ট একসাথে বহন করতে হয় প্রমাণ করার জন্য যে আমি একটা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এই দুর্ভাগ্য পৃথিবীতে খুব অল্প জাতির আছে। অনেকগুলো পাসপোর্ট একসাথে আমরা বহন করি, কারণ জানি না আমাদের কি সন্দেহ করেন না, অনেকে ফরেন সার্ভিসে করেন না, কিন্তু আমাদেরকে করতে হয়। তারপর আপনার এমন একটা লুক দেয়, আর এত প্রশ্ন করে, পিছনে লোকজন খেপতে থাকে, মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছি। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। এইগুলি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, এসব প্রশ্ন করতে হবে আমাদের। আমরা এই মানে সবকিছু খুব সোজা ভেবে ফেলি। আচ্ছা, এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাবো, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি, তারা নিজেরা ভালো হয়েছি। শেখ হাসিনার আমলের যে ভাইস ছিল, যে আপনার মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলি কি দূর করেছি? এগুলি আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটার জন্য কি সংবিধান লাগে? এটার জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। সেই দায়িত্ব থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই। সবাই সংবিধান করে, আমার কাছে মনে সংবিধান অবশ্যই প্রয়োজন, ভালো সংবিধান প্রয়োজন, ভালো আইন প্রয়োজন, কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন, নিজের অন্তর্দৃষ্টি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। এগুলি করলে আমরা ইনশাআল্লাহ মানে একটা ইনক্রিমেন্টাল ওয়েতে আমরা আস্তে আস্তে আমাদের একটা কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যেতে পারবো। গণতন্ত্র থাকলে সব আসলেই কিছু না কিছু আগানো হয়। উনি সবসময় বলি 1991 থেকে 2012-13 পর্যন্ত আমরা ক্রমেই এগোচ্ছিলাম। এটা একটা অবিশ্বাস্য শোনাবে যে 2013 সালেও এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনেকগুলো মেয়র নির্বাচন আপনাদের মনে আছে, গাজীপুর ওয়াজ দ্য প্রাইম এক্সাম্পল, বিএনপি জিতে এসেছিল। তো একটা সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রতিষ্ঠানগুলা সংস্কারের পাশাপাশি আমরা যদি সংস্কার হয়, আমরা যদি প্রকৃত শিক্ষা কি সেটা বুঝি, প্রকৃত শিক্ষা অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা হয়তো ভালো একটা জায়গাতে যাব। আমি জানি না আমার জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পারবো কিনা। একটা সবুজ পাসপোর্ট নিয়ে কোনো একটা দেশে গেছি, ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং একটা খুব অশ্রদ্ধা নিয়ে আমার দিকে তাকাচ্ছে না। এরকম দিন আমার যতদিন বেঁচে আছি কোনোদিন পাবো কিনা জানি না। বাট মনে হয় এগুলি হচ্ছে সিমটম, এগুলি হচ্ছে আপনার রিফ্লেকশনস, আপনি আসলে কতদূর আগালেন। নিজে বড় নিজেরা ঘোষণা করা পৃথিবী সেরা দেশ হয়ে গেলাম,
আমাদের মতো কেউ নাই বলে আত্মতৃপ্তিতে ভুগলাম, এতে কোনো লাভ নাই, কারণ আমরা একটা বিশ্ব সমাজে বাস করি। এসব জিনিস আমরা সবাই মনে রাখবো। আমরা যদি বাংলাদেশকে বেটার জায়গায় নিতে পারি, তাহলেই আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে যারা অসীম আত্মত্যাগ করেছে, অকাতরে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের প্রতি প্রকৃত রেসপেক্ট এই রাষ্ট্র মেরামতের মাধ্যমে সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।